আসসালামু আলাইকুম। তোমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে গিয়েছে। সো আমরা একটু আমাদের এই প্রশ্নগুলো সলভ করি। এই প্রশ্নগুলো সলভ করার কারণ কি, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নার্সিংয়ের সাথে বেশ খানিকটাই কাছাকাছি আছে। সো প্রশ্নগুলো সলভ করলে আসলে কোনো দোষের কিছু নেই, বরঞ্চ আমাদের জ্ঞান আর একটু বাড়বে। সো আমিও একটু এটার জন্য পড়ালেখা করছি, আমারও কিছু জ্ঞান বেড়েছে, এখন আমি তোমাদেরকে সেটা ইমপ্লাই করব। সো চলো আমরা শুরু করি। সবার আগে হচ্ছে আমরা শাহিন ভাইয়ের বাংলা পড়বো। সো বাংলা হিসাবে আমি এখন শাহিন ভাই হিসেবে তোমাদেরকে এখন বাংলা পড়াবো। সো সবার আগে দেখো আমাদের প্রশ্নটা কি করে হয়েছে, যে কমল বন শব্দের অর্থ কি। সো কমল বন, তুমি একটু লক্ষ্য করো যে আমাদের এই কমল মানে কি। এই কমল মানেই কিন্তু হচ্ছে পদ্ম। কমল মানে কি? কমল মানেই হচ্ছে পদ্ম। তাহলে কমল বন কি হবে? পদ্মবন হবে, রাইট? খুব সহজ একটা প্রশ্ন ছিল। এরপর দেখো, কার জবানিতে আমাদের রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। আমরা দেখেছি যে আমাদের রেইনকোট গল্প, ওই যে 1971 সালের পাকিস্তানি দুঃখিত পাকিস্তানি হানাদারদের সম্পর্কিত একটা আমাদের বইয়ের বা হচ্ছে আমাদের কি বলে আমাদের যে বাংলা প্রথম পত্র বইয়ের থেকে এই প্রশ্নটা এসেছে। সো রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা কিন্তু আমাদের এই যে নুরুল হুদা বর্ণনা করেছেন। সো কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? নুরুল হুদার। আচ্ছা, এরপর দেখো যে লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে। সো জিনিসটা একটু লক্ষ্য করো যে লোভ পরিত্যাগ করো, আমি তোমাকে শুধু শুধু বলতে পারি যে লোভ পরিত্যাগ করো, অথবা আমি তোমাকে বলতে পারি তুমি সুখে থাকবে। তার মানে দুইটা ভিন্ন শব্দ এবং দুইটা ভিন্ন ক্লজ এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং দুইটাই কি ইন্ডিভিজুয়াল বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে বা স্বাধীন হওয়ার কারণে এটাকে আমরা কি বলবো? যৌগিক বাক্য বলবো। কি বলবো? যৌগিক বাক্য বলবো। ভেরি গুড। আচ্ছা, পরবর্তীতে চলে আসো। পরবর্তীতে বলা হয়েছে সোনার তরী কবিতায় প্রতি স্তবকে কয়টি করে লাইন আছে। সো আমরা কিন্তু এটা মোটামুটি মুখস্থ, আমাদের প্রথম পত্রের পদ্য অংশ থেকে এটা এসেছে যে সোনার তরী কবিতার প্রতি স্তবকে আমাদের 60টি করে লাইন আছে। কতটি করে? 60টি করে লাইন আছে। ওকে। আচ্ছা, এরপর দেখো কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে। সো এটা বোঝাই যাচ্ছে যে আমাদের আকাঙ্ক্ষা, ঐতিহ্য, উজ্জ্বল, তিনটা বানানই কিন্তু হচ্ছে আমাদের সঠিক বানান, বাট আকাঙ্ক্ষা বানানটা কিন্তু এখানে ভুল আছে, কারণ আমরা সদা সর্বদা আকাঙ্ক্ষা বানান এটাই দেখে থাকি। আমি যখন আমার পরীক্ষার ক্ষেত্রে হতো, আমি হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে আমি লক্ষ্য করতাম। সো এটাই আসলে পরীক্ষার হলে আমাকে অনেক বেশি সাপোর্ট দিত। তো আশা করি তোমরা ওটা এভাবেই মানে কোনো নিয়মের মানে ব্যতিরেকে আমরা যখন উত্তর করতে চাই, এটা কিন্তু সব থেকে সহজ। আচ্ছা, এরপর দেখো যে 18 বছর বয়স কি জানে। 18 বছর বয়স আমাদের সুকান্ত ভট্টাচার্যের লেখা অসাধারণ একটা কবিতা। সো এই কবিতায় আমরা কিন্তু দেখেছি যে 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য। ওই যে আমাদের ব্লাড যে আমরা দেই, সো এটার কথা বলছে। 18 বছর বয়সের যারা আছে তারা কিন্তু রক্তদানের পুণ্য। এটা কিন্তু তোমরা যদি আমাদের যে কবিতাটা আছে এখনই বই থেকে পড়ো, দেখবা হচ্ছে এটাই লেখা আছে। ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে একটা সঠিক উত্তর। পরবর্তী অংশে আসো, যে বুক পোস্ট এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি। সো এটা যদি হঠাৎ করে আমরা দেখি তাহলে মনে হতে পারে না যে বুক পোস্ট এটা কি, এটা হচ্ছে যে বই সম্প্রচার, বাট এটার একটা হচ্ছে বাংলা ফ্রেজের মতো, দুঃখিত ইংরেজি ফ্রেজ, যেটা অর্থ কি খোলা ডাক। বুক পোস্ট অর্থ কি? বুক পোস্টের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে খোলা ডাক। ওকে। আচ্ছা, এরপর দেখো আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। সো এটা কোত্থেকে আসছে বলো তো? এটা আসছে কিন্তু হচ্ছে আমাদের যে পল্লীকবি জসিমউদ্দিন, সেই জসিমউদ্দিনের যে আমাদের প্রতিদান, জসিমউদ্দিন সাহেবের আমাদের যে পল্লী কি বলে এটাকে প্রতিদান, এই প্রতিদান কবিতা থেকে কিন্তু হচ্ছে এটা এসেছে। সো এই প্রতিদান কবিতায় আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের এই আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি ভাদি তার ঘর, এই পঙ্ক্তি দ্বারা বোঝানো হয়েছে। সো অনেক সময় মনে হতে পারে যে এটা সর্বসংখ্যা মনোভাব এখানে হচ্ছে উল্লেখ হতে পারে। অনেক জায়গায় আমি হচ্ছে উত্তরটা এটাই দেখলাম, বাট একদম অ্যাকুরেট যে উত্তরটা, যেটা হচ্ছে আমাদের সাধারণত অ্যাকুরেট উত্তর হিসেবে গণ্য করা হয়, সেটা হচ্ছে পরোপকার, যে অন্যের উপকার, রাইট? যে আমি তার বাঁধি ঘর, তার মানে কি যে এখানে আমি পরোপকার করতেছি, রাইট? সো এই কারণে হচ্ছে আমরা এটাকে বলতে পারি যেটা সঠিক উত্তর পরোপকার। ওকে। আচ্ছা, এরপর দেখো সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ। সো এটা তো আমরা জানি যে আমাদের হচ্ছে কি যে সত্যবিধি অনুসারে, এটা আসলে সত্যবিধি অনুসারে আমাদের এখানে আছেই শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে আকর্ষণ আর একটা কি, একটা হচ্ছে আকর্ষণ। সো এটা আসলে খুব সহজেই বোঝা যায়। আমি যদি নিয়মের দিকে না যাই, যেহেতু হচ্ছে আমি বাংলা পড়ি না, আমি নিয়মটা বাদ দিলাম, যে নিয়মটা আমি পারি না। সো নিয়মটা যদি নাও পারি, তাও কিন্তু অপশন দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আকর্ষণ কিন্তু কোনো শব্দ হয় না, হয় কি আকর্ষণ। সো সেই হিসাবে আমাদের সত্যবিধি অনুসারে আকর্ষণই সঠিক উত্তর, এবং এটাই হচ্ছে আমাদের প্রকৃত উত্তর। ওকে। আচ্ছা, এরপর দেখো মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল। আর কোনো প্রশ্ন আমরা পারি বা না পারি, এই প্রশ্নটা আমরা সবাই জানি যে কিন্তু সে অনেক নাটকীয়ভাবে হচ্ছে সে মহব্বতনগরে প্রবেশ করেছে। সো অবভিয়াসলি এটার উত্তর কি হবে? নাটকীয়ভাবে। এরপর দেখো বিদ্রোহী কবিতায় কবি দাবানাল হয়ে কি বা কাকে দাহন করতে চান। সো অবশ্যই হচ্ছে কি আমাদের বিদ্রোহী কবিতা কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতায় তিনি কিন্তু বিশ্বকে দাহন করতে চান। তাহলে বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে
কাকে দহন করতে চান? বিশ্বকে দাবানল করতে চান, রাইট? সো আরেকটু ভালো করে পদ্মগুলো যদি পড়তাম তাহলে হচ্ছে দেখা যেত আমি তোমাকে একটু আবৃত্তি করে শোনাতে পারতাম, যেটা হচ্ছে ওই যে আমাদের সজীব ভাই করছিল না। সো আমাকে আরেকটু আবৃত্তি করে তারপরে হচ্ছে তোমাদের সামনে বাংলা নিয়ে আসতে হবে। আশা করি পরবর্তী পরীক্ষাটা করতে পারবো। আচ্ছা, এরপর দেখো মানসী, সোনার তরী, বলাকা, শেষ লেখা, এগুলো হচ্ছে সোনার তরী তো আমাদের বইয়ের মধ্যেই আছে, যে সোনার তরী কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, রাইট? সো রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই বোঝা যাচ্ছে। এরপর দেখো কোন বানানটি শুদ্ধ? দেখো এখানে ছেলেটি মেধাবী, এখন এই মেধাবী কি ভয়ানক, অত্যন্ত, সাংঘাতিক নাকি মারাত্মক? সো মেধাবী যেহেতু একটা গুণাবলী, সো এর আগে এমন একটা শব্দ বসবে যেটা হচ্ছে কি আমাদের পজিটিভ ধারণা দিবে, বা আমাদের কি পজিটিভের বাংলা কি আমাদের হচ্ছে ধনাত্মক না, পজিটিভের বাংলা কি, যে এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ধারণা দিবে। বাংলাটা ভুলে গেছি। সো এটা কি অত্যন্ত হচ্ছে আমাদের একটা পজিটিভ, আমরা বলতে পারি যে আমাদের এই মেধাবী, বা এটা তো একটা অ্যাজেক্টিভ বা আমাদের গুণ বোঝাচ্ছে, রাইট? সো এটার কারণে আমাদের অত্যন্ত শব্দটা ব্যবহৃত হয়েছে। সো বাকি তিনটে এই কারণে সঠিক নয়, বরং ভুল, আমাদের অত্যন্তটা সঠিক। এরপর দেখো সিরাজের পতন কে না চায়, এটা কি বলেছে? তারই খালা ঘসেটি বেগম, এটা আসলে আমরা সবাই পারতাম। এরপর দেখো বলা হয়েছে রাজা উজির মারা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে বড় বড় কথা বলা, ঠিক আছে? রাজা উজির মারা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বড় বড় কথা বলা। এটা আমি এতদূর পর্যন্তই জানি, এটা একটা আমাদের এক কথায় প্রকাশ। সো অবশ্যই হচ্ছে আমাদের এগুলো মুখস্থ করতে হয়েছে, যারা মুখস্থ করছো তারা খুব ভালোভাবে দিয়ে এসেছো। আচ্ছা, এরপরে আসো যে ঘুম নেই পূর্বাভাস মিঠেকো অভিযান কোন কবির রচনা? এটা হচ্ছে কার? পূর্বাভাস দেখি আমরা বুঝতে পারবো এটা কার? সুকান্ত ভট্টাচার্যের। 21 বছর বয়সে মারা গিয়েছে সেই সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কথাটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্যের। আচ্ছা, এরপর দেখো যে আমার বয়স 27, জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। আমাদের যে মাকাল ফল অর্থাৎ আমাদের যে অনুপম, সে কিন্তু তার অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কথাটা বলেছিল। সো এটা আসলে সবাই উত্তর করতে পেরেছ। এরপর দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি? সো জননী, চিহ্ন, দেবারাত্রির কাব্য সবাই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। পল্লী সমাজ কিন্তু আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের না। তোমরা আমাকে একটু কমেন্টে জানাই দিও তো যে পল্লী সমাজ কার? নামটা দেখেই বোঝা যাচ্ছে কার হতে পারে এটা, তোমরা একটু কমেন্টে জানিও, ওকে? আচ্ছা, এরপর দেখো হনন করতে ইচ্ছুক, এর কথাটা কি হবে? যে হত্যা করতে বা হনন করতে ইচ্ছুক তাকে আমরা কি বলি? জিঘাংসা। কি বলি? জিঘাংসা। অর্থাৎ একটা ওই যে হয় না যে আমাদের জিঘাংসা বলা হয়, আমরা সাধারণত এটা ব্যবহার করি না, বাট এটা হচ্ছে হনন করতে ইচ্ছুকে ব্যবহৃত হয়। ওকে, আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। আমাদের কবি শামসুর রহমান কিন্তু তার যে ফেব্রুয়ারি 1969 গল্পে দুঃখিত পদ্মে বা হচ্ছে আমাদের যে কবিতা ছিল ফেব্রুয়ারি 1969, সেখানে কিন্তু আমাদের এই শামসুর রহমান তার এই মানে অবিনাশী কথাটা কিন্তু তিনি আমাদেরকে বলে গিয়েছিলেন যে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। তাহলে সহজ একটা প্রশ্ন ছিল, মোটামুটি তোমরা হচ্ছে পেরেছো আমি আশা করছি। ইংরেজিতে আসো যে ইউরেকা। ইউরেকা এই কথাটা আমরা সব থেকে বেশি শুনি কোথায় বলো তো? যে আমরা বিভিন্ন কার্টুনের মধ্যে দেখি না, যেসব কার্টুনে হচ্ছে আমাদের সাধারণত আমরা ওই যে বিজ্ঞানীরা কিন্তু এটা বলে যে ইউরেকা পেয়ে গেছি। তো পেয়ে গেছি মানে কি? পেয়ে গেছি মানেই হচ্ছে আই হ্যাভ ফাউন্ড ইট, ঠিক আছে? তো আমার একটু ছোট ভাতিজি আছে, ও হচ্ছে এরকম করে বলে ইউরেকা। সো ইউরেকা মানে কি? যে আমি পেয়ে গেছি, আমার মাথায় চলে এসেছে। সো অবশ্যই এটা কি হবে? আই হ্যাভ ফাউন্ড ইট। তারপর দেখো ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। সো আমরা ছোটবেলায় পড়তাম কিন্তু অ্যাডাল্ট্রেশন, ফুড অ্যাডাল্ট্রেশন। সো এখানে দেখো অ্যাডাল্ট এরেট, ঠিক আছে? অ্যাডাল্ট্রেট মানে কি? আমাদের ফুড অ্যাডাল্ট্রেশন, ওই যে কোনো কিছুকে খারাপ কিছু বা নিম্নমানের কিছু মেশানোকে আমরা বলি হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন, মানে অ্যাডাল্ট্রেশন, এবং এটা যার সাথে যেটা অ্যাড করবো সেটা বোঝাবে। যেমন ফুড অ্যাডাল্ট্রেশন আমরা কি বোঝাই? যে খাদ্যের ক্ষেত্রে নিম্নমানের মানে প্রোডাক্ট ব্যবহার করা। সো এখানে বানানগুলো একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো অ্যাডাল্ট্রেট, ঠিক আছে? এটা হচ্ছে আমার সঠিক উত্তর। এটা আসলে প্র্যাকটিসের বিষয়, আশা করি তোমরা পেরেছো। হ্যারি পটার এটা কে লিখেছে? এটা হচ্ছে আমরা জানি যে আমাদের জি.কে. রাউলিং, যিনি হচ্ছেন জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন। তো একটু তোমাদের মোটিভেশন দেই। দেখো এই যে জি.কে. রাউলিং তার ঐতিহাসিক হ্যারি পটার লেখার আগে প্রায় 11 বার তার হচ্ছে মানে এই হ্যারি পটারই তিনি 11 বার তার বিভিন্ন প্রকাশনীতে পাঠিয়েছেন, বাট 11 বার তিনি হচ্ছেন তাকে মানে বিভিন্ন প্রকাশনী থেকে মানে সরাসরি না করে দেওয়া হয়েছে যে না এটা প্রকাশ করা যাবে না। 12তম বারে গিয়ে কিন্তু হচ্ছে তিনি সফল হয়েছেন এবং বিশ্বখ্যাত এই হ্যারি পটার কিন্তু আমরা এখন জানি, রাইট? সো এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদেরকে মানতে হবে যে আমাদের কাছে কিন্তু অনেক অপশন আছে এবং হচ্ছে বারংবার চেষ্টা করার সুযোগ আছে, চেষ্টা করার মানে অপরচুনিটি আছে। সো এটাকে কাজে লাগানোর দায়িত্ব আমাদের, রাইট? ওকে, এরপর দেখো আই স এ ম্যান অন দ্য রোড। এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে এই জিনিসটা কি হবে, যে আমি জিনিসটা কি ঘটমান দেখছি বা হচ্ছে ঘটমান মানে কি কন্টিনিউয়াস। সো এটার ক্ষেত্রে কি হবে? অবশ্যই আইএনজি যুক্ত হবে। তাহলে আই স এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড। এটা খুব সিম্পল একটা ছিল, আশা করি তোমাদের হচ্ছে এটা আমাদের সজীব ভাই পড়িয়েছে। এরপর দেখো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। তার মানে কি? যে তুমি এমনভাবে চলো যেটা আসলে তোমার আছে, এটা নিয়েই তুমি চলো। অর্থাৎ তোমার ক্লোথটা তুমি এমনভাবে তোমার কোটটা মানে তোমার কোটটাকে তুমি এমনভাবে
দুঃখিত, মানে আমার যে ক্লোথ আছে এই ক্লোথটাকে আমি কিভাবে কাটবো, আমার মানে কোট আকারে বা আমার জন্য যেটা প্রয়োজন সেইভাবে আমি কাটবো। আমি হয়তো বা একটু কথার হেরফের হচ্ছে, সমস্যা নেই, এটা তোমরা বুঝে নিয়েছো। ওকে, আচ্ছা, সো এটার মানে কি যে তোমার কাছে যা আছে সেটা নিয়েই তুমি তুমি হচ্ছে ব্যবহার করো, অর্থাৎ তুমি অতিরিক্ত কিন্তু কিছু ব্যবহার করতে পারবে না, রাইট? আমার যদি টি শার্টটা আরও ছোট হতো বা বড় হতো তাহলে কিন্তু সমস্যা হতো, রাইট? সো এই কারণে বলা হয় যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। এটার মানে কি যে ইউ শুড স্পেন্ড উইদিন ইউর মিনস, তোমার কাছে যা আছে সেটা দিয়েই তোমার ব্যবহার করা উচিত। এরপর দেখো, আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স শি স্পিক্স ওয়েল। এটা আমরা বুঝতেই পারতেছি যে এটা কি, এটা একটা সিম্পল প্রেজেন্ট, সাবজেক্ট তারপরে হচ্ছে কি আমাদের ভার্ব এবং হচ্ছে অবজেক্ট শেষ। সাবজেক্টের সাথে এস বাই ইয়েস যুক্ত হয়েছে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সহজ কথা, এটা সব থেকে সহজ ছিল। এবার দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনিম অফ দ্য স্কিল। স্কিল মানে কি, অর্থাৎ এটা হচ্ছে তার একটা বলতে পারি কি যে দক্ষতা। সো এখানে যে কয়টা আছে যেমন ইনকম্পিটেন্স, তারপরে হচ্ছে ইনেপটেন্স, তারপরে হচ্ছে ক্লামসিনেস, এগুলো আসলে একটা আমাদের স্কিলের সাথে যায় না, বরঞ্চ আমাদের ক্রাফটম্যানশিপ মানে কি ক্রাফট ব্যবহার করতে পারে বা ক্রাফটিং করতে পারে, ওই যে আমাদের হচ্ছে হাতে করতে পারে না বুনন আর কি। সো এই বুনন কথাটা কিন্তু হচ্ছে আমাদের ক্রাফটম্যানশিপের ক্ষেত্রে যায়। সো অবশ্যই হচ্ছে এটা হবে আমাদের সিনোনিম। সো এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো, শি ইজ নট এ টিনেজার এনিমোর। এটার মানে কি যে সে আর এখন কিশোরী নেই, সে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তার মানে কি তার গ্রোন হয়েছে, গ্রোন আপ করেছে। সো এটার কথাই বলছে যে শি লুকস কোয়াইট গ্রোন আপ নাও, রাইট? সো ওভারগ্রোন বা হচ্ছে তোমার আউটগ্রোন এটা তো হবেই না। গ্রোন থ্রু এটার মানে কি যে একটা প্রসেসে গেছে, বাট এটা ওরকম না। আমাদের আসলে এখন দেখাচ্ছে কেমন দেখাচ্ছে, গ্রোন আপ দেখাচ্ছে, বড় দেখাচ্ছে, এটা আর কি। তার মানে অবশ্যই গ্রোন আপ। এবার দেখো, আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক। তার মানে কি অ্যাডভার্টাইজমেন্ট কি করা হয়, দেওয়া হয়, কোনো কিছুর জন্য দেওয়া হয়। তার মানে কি অ্যাডভার্টাইজমেন্ট ফর এ চাইনিজ বুক, তার মানে অবশ্যই ফর হবে। আচ্ছা, এরপর দেখো, ইন এলিজাবেথেন পোয়েট্রি হোয়াট ইজ দ্য টার্ম ফর এ 14-line পোয়েম উইথ এ স্পেসিফিক রাইম স্কিম অ্যান্ড স্ট্রাকচার। আচ্ছা, সো দেখো কথাটা হচ্ছে যে আমার বাংলায় যদি আমি বলি যে আমার 14 লাইনের যে পোয়েম, আমাদের মনে আছে বাংলা সনেট প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, রাইট? সো এই মাইকেল মধুসূদন দত্ত, এটা থেকে কিন্তু তুমি ইজিলি মানে বুঝে গিয়েছো যে 14 লাইনের কবিতা, এবং এই 14 লাইনের কবিতায় কিন্তু আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এটাকে আমরা একত্রে কি বলি, সনেট বলি। ওকে, সো এখানে এগুলোই বলা আছে, একটু কঠিন ওয়ার্ড। সো আমি আশা করি 14 লাইনের পোয়েমটা দেখেই তুমি উত্তর করতে পেরেছো যে এটা সনেট। আর যেহেতু তুমি জানো বাংলা সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। ওকে, এরপর দেখো, সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, যে হি ইজ এ স্ট্রং ড্যাশ টু ক্যারি দ্য বার্ডেন। সো একটা কথা আমরা বলি না যে আমাদের যখন হচ্ছে অ্যাডজেক্টিভের পরে সাধারণত কিন্তু এই ধরনের ওয়ার্ড আমরা ব্যবহার করি। সো স্ট্রং এর পরে আমরা কি ব্যবহার করব, যে স্ট্রং শব্দটাকে অ্যাডভার্ব ব্যবহার করব। সো এখানে কি যে আমার জিনিসটাকে আরও বেশি মডিফাই করে দিচ্ছে অ্যাডজেক্টিভটাকে। সো এটা কি হবে, আমাদের এনাফ হবে। তাহলে হি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বার্ডেন। ওকে, এরপর দেখো, টু কিপ ওয়ান স্কুল ইট ইজ অ্যান ইডিয়ম হুইচ মিনস, মানে কি, মানে হচ্ছে টু কিপ ওয়ান স্কুল, একজনকে কি করতে, একজনকে ঠান্ডা রাখতে। ঠান্ডা মানে কি, শান্ত। শান্ত মানে কি, টু রিমেইন কাম, টু রিমেইন কি কাম। সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা খুব সহজ ছিল, যদি অর্থটা বুঝো তোমার জন্য উত্তর করা সহজ ছিল। এবার দেখো যে হ্যাভ ইউ এভার ড্যাশ টু ঢাকা। সো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। সো এখানে আমাদের কি জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের এই যে হ্যাভ আছে, আমরা সাধারণত কি বলি যে আমাদের যখন কোথাও যাওয়ার কথা বলা হয় বা এই ধরনের শব্দ থাকে, তখন আমরা সাধারণত হ্যাভ বা হ্যাজের পরে বিন ব্যবহার করি। সো স্বাভাবিকভাবে হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। ওকে, আচ্ছা, এরপর দেখো, হু রোড দ্য পোয়েম দ্য গিফট অফ দ্য ম্যাজাই। সো এটা কি, এটা হচ্ছে আমাদের ও হেনরি। ও এর ফুল মিনিং কি আমি জানি না। সো এটা হচ্ছে কি আমাদের হেনরি, উনি হচ্ছেন আমাদের এই দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এটা হচ্ছে উনি লিখেছিলেন। আচ্ছা, এরপর দেখো, উই স্টাডি উইথ অ্যান আই টু আমাদের কি আওয়ার ক্যারিয়ার। সো এই যে আমরা জানি যে আমাদের সাধারণত টু এর পরে সাধারণত কি হয়, যে আমাদের সাবজেক্টটা সাধারণত দেখা যায় যে মানে সাবজেক্টের বেস ফর্মটাই হয়। বাট এখানে কি, এখানে হচ্ছে যে আমাদের উইথ অ্যান আই টু বিল্ডিং আওয়ার ক্যারিয়ার, অর্থাৎ আমরা এটার প্রতি ফোকাস রেখে তারপরে হচ্ছে পড়ি, রাইট? সো এই কারণে কি হবে, এটার কারণে এটা হচ্ছে আমাদের বিল্ডিং হবে। কি হবে, বিল্ডিং হবে। ওকে, এটা একটু হচ্ছে হয়তো বা ব্যতিক্রম ধরনের কিছু একটা। সো এই কারণে উই স্টাডি উইথ অ্যান আই টু আওয়ার টু বিল্ডিং আওয়ার ক্যারিয়ার। এরপরে এটার সম্পর্কিত আরেকটা প্রশ্ন একটু পরে আবার পাবা, সেখানে বেস ফর্মটাই ব্যবহার হবে। তারপর দেখো যে দ্য বাসেস আর নেভার অন টাইম, আর দে, আমরা এটা জানি যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মানে প্রথমটা যদি হচ্ছে আমাদের নেগেটিভ হয়, আমাদের পরের যে প্রশ্নবোধক যে অংশটা সেটা কি হয়, সেটা হয় পজিটিভ হয়। তার মানে কি হবে, আমাদের বাকি তিনটাই কিন্তু হচ্ছে কি আমাদের নেগেটিভ, রাইট? বাকি দুইটা এটা তো বাদই, ওয়ার দে। সো এটা কি হবে, এটা হবে আর দে। তার কি আমাদের বাসগুলো কখনোই মানে অন টাইমে থাকে না, থাকে কি, তার মানে কি আর দে। এবার দেখো, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার। সেটা বোঝাই যাচ্ছে যে দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার, এটা আসলে এত কথা বলার দরকার নাই। এবার দেখো, ইটস রেইনিং আউটসাইড, ইউ নিড ড্যাশ টু
অ্যান আমব্রেলা। সো ওই যে আবার একটা আসছে বেস আমাদের হচ্ছে এই যে কি বলে ভার্বের আমাদের সাথে। সো এখানে আমাদের এই যে মানে ইউ নিড, এই নিডের পরে আমাদের সাধারণত কি হয়, নিড টু হয়। সো এই কারণে এটা কি হবে, নিড টু ব্রিং অ্যান আমব্রেলা, রাইট? সো নিডের পরে সাধারণত আমরা যেটা দেখি যে নিড টু হয়, সো নিড টু ব্রিং অ্যান আমব্রেলা। ওকে, আচ্ছা এরপর দেখো যে হি টার্নড ড্যাশ মাই প্রপোজাল। সো এখানে আমাদের সাধারণত দুই ধরনেরই হয়, যে আমাদের যদি প্রত্যাখ্যান করে, অর্থাৎ আমার যদি প্রপোজালটা প্রত্যাখ্যান করে তাহলে সেটাকে আমরা কি বলি যে হি টার্ন ডাউন, অ্যাকসেপ্টেড হতো অথবা হচ্ছে কি ডাউন বা হচ্ছে রিজেক্ট করে দিয়েছে। সো এই কারণে হি টার্ন ডাউন মাই প্রপোজাল, এটার মানে কি যে সে আমার প্রপোজালটাকে রিজেক্ট করে দিয়েছে। ওকে, আচ্ছা এ কারণে এটা সঠিক উত্তর। এরপর দেখো দে ওয়ার এক্সাম্পল ড্যাশ দ্য পেনাল্টি। এক্সাম্পলটা আসলে হয় না, এটা আসলে এক্সেমটেড হয়। এটার কারণ কি, এক্সেমটেড মানে কি, এক্সেমটেড আমি যদি ভুল না করি, ঠিক আছে, আমার যেহেতু হচ্ছে খুব ভালো এটার সাথে প্র্যাকটিস নাই, ভুল যদি করে থাকি তাহলে দুঃখিত, বাট হচ্ছে ভুল না করি তাহলে এটা এক্সেমটেড। এটার মানে হচ্ছে যে আমাদের ওই যে হয় না যে কর বা খাজনা এইটা। সো এটা আসলে জিজ্ঞেস করা হয়েছে যে দে ওয়ার এক্সেমটেড কি থেকে, পেনাল্টি থেকে, অর্থাৎ আমার এই পেনাল্টি থেকে আমার হচ্ছে কি ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে আমার এই মানে এক্সটেম্পটেড অর্থ হচ্ছে আসলে মূলত ছাড় দেওয়া। কি থেকে ছাড় দেওয়া, সাধারণত এই যে কর খাজনা এগুলো থেকে ছাড় দেওয়া, এটার কথা বলছে যে দে ওয়ার এক্সটেম্পটেড ফ্রম দ্য পেনাল্টি। কোত্থেকে, ফ্রম দ্য পেনাল্টি, এ কারণে এটার উত্তর হচ্ছে ফ্রম। ওকে ওকে ডান। এরপর আসো আমাদের সব থেকে মানে পছন্দের জিনিস সাধারণ জ্ঞান, উন্নয়ন লক্ষ্য অভিষ্ট মানে কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটাকে উন্নয়ন লক্ষ্য অভিষ্ট, আমি আসলে খুবই অদ্ভুত মানে অবাক হয়েছি যে এটার অর্থ এরকম হতে পারে, অভিষ্ট মানে হচ্ছে গোল। যাই হোক, সো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা হচ্ছে এসডিজি, এটার লক্ষ্য কয়টা, 17টি, এটা আমরা সবাই জানি। তারপরে হচ্ছে শক্তির মূল উৎস কোনটি, সূর্য, এটা আমরা মোটামুটি সবাই জানি, সৌরশক্তি আমাদের মূল উৎস। এবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? এই মহিলা সদস্যের সংখ্যা মানে কি, নির্ধারিত আসনে মানে হচ্ছে এক্সট্রা আর কি, 50 জন। তারপরে হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? যারা মৌলভীবাজারে আছো তারা তো এটার উত্তর করতেই পেরেছো, মৌলভীবাজারে। এবার আসো কোন দেশের সমুদ্র বন্দর নেই? আফগানিস্তান, ঠিক আছে, আফগানিস্তানে কিন্তু কোনো প্রকার সমুদ্র বন্দর নেই, রাইট? ওকে, এরপর দেখো কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে? অর্থাৎ একমাত্র আমরা কিন্তু উদ্ভিদ জগতের, উদ্ভিদই কি আমাদের সমগ্র জগতের বা প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ যেটাই বলো না কেন, আমাদের একমাত্র উদ্ভিদই নিজের খাদ্য নিজে তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? সৌরশক্তি, অবশ্যই আমাদের সৌরশক্তিকে কি আমরা পুনরায় ব্যবহার করতে পারি। এরপরে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদকে? আবু সাইদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম আমাদের হচ্ছে এটা কত তারিখে মানে হচ্ছে আমাদের সংঘটিত হয়েছিল সেটা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। তাহলে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদকে? শহীদ আবু সাইদ। ওকে, এবার দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? সো আমরা মূলত এটা বোঝাতে চাচ্ছি কি, প্রবাসী সরকার বা হচ্ছে আমাদের মুজিবনগর সরকার, এটা কবে গঠিত হয়? এটা গঠিত হয় কিন্তু হচ্ছে 10 এপ্রিল 1971, যেটা এখানে নেই। এবং একই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে আমাদের 17 এপ্রিল কিন্তু হচ্ছে কি হয়, এটা শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথায়? মেহেরপুর জেলার আমবাগান এলাকায় আর কি। ওকে, আচ্ছা এরপর দেখো স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়? যে তারামন বিবি এবং হচ্ছে আরেকজনকে সেতারা বেগম, এই দুজনকে হচ্ছে এটা উপাধি দেওয়া হয়। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974। এবং এ বছরই কিন্তু হচ্ছে আমাদের এই যে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেওয়া, ধীরেন্দ্রনাথ দত্ত আমাদের প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন। মানে এই আমাদের শেখ মুজিবুর রহমান হচ্ছে এখানে আমাদের জাতিসংঘের সদস্যপদ লাভের পরে কি করেন, ওই যে আমাদের অধিবেশনে মানে বাংলা ভাষায় ভাষণ দেন। আচ্ছা, কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল? প্রশ্ন আমার খুব পছন্দ হয়েছে, 8 আগস্ট। অর্থাৎ আমাদের 8 আগস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল বা হচ্ছে গঠিত হয়েছিল। এবং পরবর্তীতে হচ্ছে আমাদের সাথে সাথে আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর ইউনুস, ইনি কিন্তু হচ্ছে আমাদের একটা প্রশ্ন দিয়েছে যে কত সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন। এটা আবার কেউ ভুল করছো কিনা আমি জানি না, আমিও জানতাম হচ্ছে তিনি অর্থনীতিতে, যেহেতু হচ্ছে গ্রামীণ ব্যাংক এটা কি অর্থনীতি সম্পর্কিত, বাট সঠিক উত্তর হচ্ছে আমাদের কি 6 সালে শান্তিতে কিন্তু তিনি হচ্ছেন এই পুরস্কারটা লাভ করেন। এবার দেখো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে? পটুয়া কামরুল হাসান, আমার এটা বলতে খুব ভালো লাগে, পটুয়া কামরুল হাসান। তো তিনি কিন্তু আমাদের এটা ডিজাইনার। এছাড়া আরও অনেক প্রশ্ন হয় কিন্তু এখানে, যে হামিদুর রহমান কি? তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টে জানাই দেবা, ঠিক আছে, যে আমাদের হামিদুর রহমানের সাথে আমাদের এই ডিজাইন বা এই সম্পর্কিত কি, ঠিক আছে। আবার হচ্ছে আমাকে জানাবো যে মনোগ্রামকে তোমার হচ্ছে ওই যে মানে আমাদের যে মনোগ্রাম বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামকে তৈরি করেছিলেন। এই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে আমাদের সাধারণভাবেই জানা উচিত বাংলাদেশ সম্পর্কিত যেহেতু। ওকে, আচ্ছা এরপর দেখো যে বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? এটা অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এশিয়ার মধ্যে দ্বিতীয় আমরা তৈরি পোশাক। ওকে, আচ্ছা আন্তর্জাতিক নারী দিবস, ভালো প্রশ্ন, 8 মার্চ। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? আমরা সবাই জানি 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল, যার মধ্যে 10 নম্বর সেক্টরটা কি ছিল? নৌপথে। তারপরে দেখো কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? সার্কের ফুল মিনিংটা আমাকে একটু বলতে পারবা? ওই যে সাউথ এশিয়ান, তারপরে কি অ্যাসোসিয়েশন অফ
সার্ক নাকি আরসি, আচ্ছা আর বাকিটুকু মনে নেই, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন। আমার মনে আছে আমি ক্লাস 5-এ হচ্ছে এটা কয়েকবার পরে মুখস্থ করছিলাম, ভুলে গেছি। এখন যদি ম্যাম থাকতো তাহলে আমাকে অনেক বকা দিত। যাই হোক, সো এই সার্কটা প্রতিষ্ঠিত হয় 1985 সালে, ঠিক আছে। সাউথ এশিয়ান 8টা সদস্য দেশ নিয়ে আমাদের হচ্ছে এই সার্কটা প্রতিষ্ঠিত হয়। আশা করি তোমরা হচ্ছে এটা আমাকে কমেন্টে জানাবা। এবার দেখো বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের স্বাধীনতা দিবসই বাংলাদেশের জাতীয় দিবস, 26শে মার্চ। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটা আসলে করে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে খুব সুন্দর একটা মানে আমরা বলতে পারি যে অ্যাডমিশনের একটা যে ভাইব, সেই ভাইবটা কিন্তু তারা এখানে দিছে, ঠিক আছে। যে বাংলাদেশে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছো সেটা সম্পর্কে তোমার জানা অবশ্যই দরকার। সেটার উত্তরটা কত? 1992। আচ্ছা, এরপরে আসো আমার মূল জিনিস, মূল লক্ষ্য, বিজ্ঞান। বিজ্ঞানের মধ্যে প্রথমেই হচ্ছে নিচের কোনটি গামারশ্মির ধর্ম? সো গামারশ্মির ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে গামারশ্মি হচ্ছে একটা আধান নিরপেক্ষ। গামারশ্মি কি? আধান নিরপেক্ষ, অর্থাৎ এটা পজিটিভ বা নেগেটিভ না, বরং কি এটা হচ্ছে একটা আধান নিরপেক্ষ আমাদের একটা কণা। ওকে, আচ্ছা এরপর দেখো পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? আমরা জানি আমাদের পদার্থের তিনটা মানে তিনটা কি বলতে পারি আমরা, যে আমাদের অবস্থা আর কি, কঠিন, তরল, গ্যাস। বাট আমাদের একটা আয়নিত অবস্থা আছে, সেই আয়নিত অবস্থার নাম হচ্ছে প্লাজমা। ওকে, আচ্ছা এরপর দেখো 2 কেজি ভরের একটি বস্তু আমাদের কি 4 কিলোমিটার, বস্তুর বেগ হচ্ছে 4 কিলোমিটার পার সেকেন্ড, এর গতিশক্তি কত? সো আমরা গতিশক্তি জানি যে আমাদের k ইজ ইকুয়াল হাফ অফ এম ভি স্কোয়ার, হাফ অফ কি, হাফ অফ এম ভি স্কোয়ার। সো এখানে আমরা হাফ, আমাদের এম কত, এম মান হচ্ছে আমাদের 2, এম এর মান কত, এম এর মান হচ্ছে 2, তাহলে 2, এরপরে হচ্ছে 2 2 কাটা, এবার জাস্ট হচ্ছে আমাদের ভি এর মানটা আমরা দেখলেই হবে। সো এখানে বলছে 4 কিলোমিটার পার সেকেন্ড, সো 4 কিলোমিটার না, সরি 8 কিলোমিটার পার সেকেন্ড। সো 8 কিলোমিটার পার সেকেন্ড মানে কি, 8 কিলোমিটার পার সেকেন্ড এটাকে তোমাকে এখন কিসে নিতে হবে? এটাকে কিন্তু তোমাকে হচ্ছে আমাদের এই যে মিটার পার সেকেন্ড নিতে হবে। কোথায় নিতে হবে? মিটার পার সেকেন্ডে। সো এটাকে তুমি কি করবা, আমাদের এই যে 8 × 1000, এটার মানে কি বলো তো? এটার মানে হচ্ছে আমাদের এই যে 8000 আর কি, হ্যাঁ। সো এই 8000, এই 8000কে তুমি যদি স্কোয়ার করো, 8000কে তুমি যদি স্কোয়ার করো, তাহলে আসলে আলটিমেটলি তুমি এখানে কোনোটাই উত্তর পাবা না। আচ্ছা, তোমাকে হয়তো আমার কথাটা বুঝতে পারতেছো না যে ভাই আপনি কি বলতেছেন, আমি তোমাকে বুঝাই বলি। দেখো আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে হাফ অফ এম ভি স্কোয়ার। সো আমাদের এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে 2 কেজি। সো 2 কেজি, এই 2 তো উপরে নাকি, এম এর মান তো এরকম। আমি যদি তোমাকে এটা আরেকটু সুন্দর করে লিখি যে হাফ ইন্টু এম এর মান 2 ইন্টু হচ্ছে আমাদের ভি এর মান, ভি স্কোয়ার। সো এখন এখানে এই 2 আর এই 2 তো কাটা, বাকি থাকে কি? বাকি থাকে শুধু ভি স্কোয়ার। এখন ভি এর মান কত পেয়েছি? ভি এর মান কিন্তু আমাদের এখানে আমাদের জুলের ক্ষেত্রে কি মিটার পার সেকেন্ড। সো এ কারণে আমরা কি বলতে পারি যে আমাদের এই যে 8 কিলোমিটার পার সেকেন্ড, এই কিলোমিটারটাকে আমাকে কি নিতে, কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। সো মিটারে নেওয়ার জন্য কি করতে হবে? এই 8কে জাস্ট হচ্ছে 1000 দ্বারা গুণ করতে হবে। 8কে 1000 দ্বারা গুণ করলে কত হয়? 8000 হয়। তাহলে 8000কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের উত্তরটা কি হয়? আমাদের 8 8 64, এরপরে আমাদের শূন্য কয়টা? শূন্যটা আমাদের এখানে এক্সট্রা 2টা বাড়বে, 2টা বা 3টা বাড়বে, এটা একটু তোমরা তো গুণ করে নিতেই পারবা। সো তাহলে আমাদের উত্তরটা কি হয়? উত্তরটা কিন্তু এখানে দেওয়া নাই। উত্তরটা আমাদের সঠিক উত্তর হিসেবে আমরা জানবো যে আমাদের এটা 64 × 10⁶ জুল। ওকে, এটার কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের এই সূত্রটার কারণে আমরা হচ্ছে এই উত্তরটা পেয়েছি। সো সূত্র অনুযায়ী কিন্তু আমাদের এখানে সঠিক উত্তরটা নাই। আশা করি তোমরা হচ্ছে জিনিসটা বুঝতে পেরেছো যে কেন এটার উত্তরটা এখানে নেই এবং সঠিক উত্তর কোনটা, 64 × 10⁶ জুল। ওকে, এরপর দেখো নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত? সো অ্যালুমিনিয়াম সালফেট মানে কি? অ্যালুমিনিয়ামের আমাদের হচ্ছে কত, যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 + 3, আর এটার কত? যোজনীর ক্ষেত্রে হচ্ছে আমরা জানি আমাদের যোজনীর ক্ষেত্রে কোনো ব্যবহার করতে পারবো না। সো এটার হচ্ছে 3 আর সালফেটের হচ্ছে আমাদের 2। সো আমাদের জানি যে আমরা হচ্ছে একটার সাথে এক্সচেঞ্জ করে বসাই। সো এই যে দেখো যে অ্যালুমিনিয়ামের সাথে 2 বসছে, সালফেটের সাথে 3 বসছে, তার মানে এটাই আমাদের সঠিক উত্তর, অ্যালুমিনিয়াম সালফেট। ওকে, আচ্ছা এরপর দেখো নকল বা জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়? আমরা জানি যে আমাদের নকল বা জাল টাকার তো যদি হচ্ছে আমরা ইউভি রশ্মি দেই তাহলে এখানে কোনো প্রতিপ্রভা মানে আসে না, ঠিক আছে। প্রতিপ্রভা মানে কি? ওই যে আমাদের আমরা হচ্ছে এটা গুণগত রসায়নের মধ্যে পড়েছি, যেখানে কোনো প্রতিপ্রভা সৃষ্টি হয় না বা হচ্ছে এখানে কোনো বিশেষ আলোক রশ্মি সৃষ্টি হয় না, যে কারণে আমরা বলতে পারি যে আমাদের ইউভি রশ্মিটা হচ্ছে নকল টাকা শনাক্তকরণে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপর দেখো রান্নার কাজে মানে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক নাম কি? এটা আমরা সবাই জানি, আমাদের বাসায়ও ব্যবহৃত হয়, মিথেন গ্যাস। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি, যে cos A = হাফ হলে sin θ মানে sin A এর মান কত? এটা আমরা হচ্ছে এটা যারা হচ্ছে এটা মনে রাখছো যে sin A তারপরে হচ্ছে কি sin A আর হচ্ছে cos A, হ্যাঁ এটা কিন্তু খুব সহজ একটা মানে cos θ, যাই হোক। সো এটা আমরা কিভাবে বলি? 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 15 ডিগ্রি, তারপরে হচ্ছে 45 ডিগ্রি, তারপরে কি 0 15 45, তারপরে হচ্ছে 60 এবং কি এবং হচ্ছে আমাদের এই 90। ওকে, সো এই যে একটা ধারাবাহিকতা আছে যে এখানে 0, তারপরে হচ্ছে এখানে সম্ভবত এরপরে কি, এরপরে হচ্ছে হাফ, তারপরে হচ্ছে √2/2, তারপরে হচ্ছে √3/2, তারপরে কি, তারপরে হচ্ছে 1, ঠিক আছে।
সো এটাকে এরকম এরকম যদি হয় তাহলে এটার উল্টাটা হচ্ছে এখানে আসবে, তাহলে কজ 1 এর মান কত, মানে কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, তারপরে হচ্ছে কজ 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তারপরে হচ্ছে 45 ডিগ্রির মান সেম থাকবে, তারপরে কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তারপরে কি, তারপরে হচ্ছে এটার মান হচ্ছে আবার 0। সো এখন জিজ্ঞেস করছে যে আমাদের কজ এর মান যদি হাফ হয়, তার মানে কজ এর মান, তাহলে এর কোণ কত, এর কোণ হচ্ছে হাফ, তাহলে আমাদের সাইন এর মান কত, তো এটা কত, এই যে আমাদের কজ এ যেটার মান হচ্ছে হাফ, এটা আসলে কত ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা যদি এখন সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে লক্ষ্য করি, মানে সাইনে মানে কি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির জন্য আমাদের মান কত আছে, √3/2, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, √3/2। ওকে, সো এই চারটা যারা মনে রাখছিল তাদের জন্য কিন্তু এটা খুব কঠিন কিছু হয়নি। ওকে, আচ্ছা এরপর দেখো মানব শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়, অবশেষে আমার প্রশ্ন চলে আসছে যে মানবদেহের কোথায় ইউরিয়া তৈরি হয়। এটা আমি তোমাদেরকে অসংখ্যবার আমি এটা সলভ করে দেখিয়েছি যে মানবদেহের যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে, কি চক্র, অর্নিথিন চক্রের মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের যে প্রোটিন আছে সেই প্রোটিনের মেটাবলিজমে, প্রোটিন ভাঙনে, কি ভাঙনে, প্রোটিনের ভাঙনে অর্নিথিন চক্রের মাধ্যমে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়, অনেক তথ্য আমি তোমাদেরকে পড়িয়েছি, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় আমাদের কি এই লোকটা তৈরি হয়, মানে এই ইউরিয়া তৈরি হয়। ঠিক আছে, সো ইউরিয়া হচ্ছে আমাদের এই যকৃতে তৈরি হয় কিসের মাধ্যমে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অর্নিথিন চক্রে প্রোটিনের ভাঙনে। ওকে, আচ্ছা এরপর দেখো আলোর কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটা মানে ভালো পার্সো কারা জানো, যারা হচ্ছে বেনি আসহ কলা পার্সো, বেনি আসহ কলা, বেনি আসহ কলা। সো শেষেরটা কি, শেষেরটা হচ্ছে লাল, মানে কি লাল, তো স্বাভাবিকভাবে আমাদের উত্তরটা কি হবে, লাল হবে। আমরা জানি যে আমাদের কত 380 থেকে 720 পর্যন্ত হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। সো 380 হচ্ছে আমাদের বেগুনি থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 720 লালে, তার মানে কি আমাদের লাল হচ্ছে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওকে, আচ্ছা তারপর দেখো নিচের কোনটি স্কেলার রাশি, স্কেলার রাশি মানে কি, যার মান আছে বাট আয়ত দিক নাই, কি বলে আমরা, যার মান আছে বাট দিক নাই তাকে আমরা কি বলি, স্কেলার রাশি। সো এখানে বলের মানও থাকতে হবে, দিকও থাকতে হবে, বেগের ত্বরণের সবাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি, বাট আয়তনের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার দিকের প্রয়োজন নাই, এ কারণে হচ্ছে আমরা বলতে পারি এটা আমাদের একটা স্কেলার রাশি। আচ্ছা এবার দেখো নিচের কোন রাসায়নিক দ্রব্য বিস্ফোরক পদার্থ, প্রশ্নটা আমার খুব ভালো লাগছে। দেখো এখানে কি বলছে, ট্রাইনাইট্রোটলুইন, এটা যদি কেউ টিএনটি এটা ধরতে পারো তার জন্য তো অনেক সহজ হয়ে গেছে। ওই যে টম এন্ড জেরির মধ্যে দেখতাম না, টিএনটি থাকতো, টম একটা প্রেস করতো সাথে সাথে ব্লাস্ট হয়ে যেত। সো এই হচ্ছে সেই টিএনটি যেটা হচ্ছে আমরা ট্রাইনাইট্রোটলুইন আকারে চিনি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো যে আমাদের সোডিয়াম ধাতুর একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এটা যদি হচ্ছে পানির সংস্পর্শে আসে তাহলে হচ্ছে সে আগুন ধরে যায়, তার কি হয়, আগুন ধরে যায়। সো এই আগুন ধরাটা থেকে আমরা যদি হচ্ছে বাঁচাতে চাই তাহলে তাকে কেরোসিন অথবা হেক্সেনের মধ্যে রাখতে হয়। সো এখানে কেরোসিনের সংকেত দেওয়া নাই, বাট আমাদের হেক্সেনের সংকেত দেওয়া আছে 1 2 3 4 5 6 হেক্সেন, তার মানে এই হেক্সেনে আমরা হচ্ছে এটাকে সংরক্ষণ করতে পারবো। ওকে, আচ্ছা এরপর দেখো শিক্ষা পরীক্ষায় আমাদের কপার কোন রং তৈরি করে, এটা আমরা মুখস্থ বিদ্যা যে আমাদের শিক্ষা পরীক্ষায় কপার মানে হচ্ছে কি Cu, এটা আমাদের কি পরীক্ষা কি দেয়, সবুজ বর্ণের আমাদের হচ্ছে রং দেয়। ওকে, আচ্ছা এরপর দেখো y = mx + c, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের mx + c, এটার মানে কি, এটার মানে এই m মানে কি, m মানে হচ্ছে আমাদের ঢাল বা স্লপ, এম মানে কি, এম মানে হচ্ছে আমাদের ঢাল বা স্লপ, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা এক্সট্রা। সো আমাদের এখানে দেখো তাহলে আমাদের এই অনুযায়ী যদি বসাই ওয়াই এর মান ওয়াই, তারপরে এম এর মান কত, এম এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 3, তাহলে আমাদের বলছে কি যে এই রেখাটির ঢাল কত, তো ঢাল মানে কি, ঢাল মানে এম এর মান কত 2, তাহলে সঠিক উত্তর কি 2। এবার দেখো কোষ বিভাজন কে আবিষ্কার করেন, অনেকবার পড়িয়েছি, কোষ বিভাজন আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, কোথায়, ট্রাইটুরাস ম্যাকুলোসাই। তোমাদের সর্বশেষ যেই ক্লাসটা আমি নিয়েছিলাম সেখানে খুব সুন্দরভাবে এটা প্রথম টপিকটাই ছিল এটা, কোষ বিভাজন কে আবিষ্কার করেন আমাদের ওয়াল্টার ফ্লেমিং, কোথায় আবিষ্কার করেন, ট্রাইটুরাস ম্যাকুলোসাই, সামুদ্রিক স্যালামান্ডার এখানে, রাইট। ওকে, এই মানে আমি না আসলে আজকে খুব একটা বেশি না, কারণ এতবার তোমাদের হচ্ছে এই জিনিসগুলা পরীক্ষা তারপরে হচ্ছে বিভিন্ন ক্লাসের মধ্যে পড়ানো হয়েছে, ওইখান থেকে আসছে। সো আজকে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে না, আরও কয়েকটা এমসিকিউ বেশি হলে আমার খুব ভালো লাগতো, বাট দিয়েছে মাত্র 6টা। তারপর দেখো নিউটন বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়, ভর এবং বেগ দুইটা যেহেতু ভিন্ন ভিন্ন জিনিস, যে কারণে হচ্ছে এটা ধ্রুব নয়, আমাদের বেগ এবং ভর দুইটার সাথে দুইটার কনফ্লিক্ট কাজ করে, যে কারণে হচ্ছে এটা ধ্রুব নয়, বাট বাকি যে জিনিসটা আছে প্রত্যেকেই কি ধ্রুব আর কি। হ্যাঁ, আবার আমাদের ওই যে কি বলে নিউটনের অনুসারে কিন্তু আবার কোনো কিছুই ধ্রুব না, মানে কোনো কিছুই হচ্ছে কি বলে এই যে মানে সবগুলা জিনিসপত্রই হচ্ছে আমাদের মুভেবল বা হচ্ছে একটা আরেকটা সাপেক্ষে আমাদের কি বলে, যাই হোক অনেকদিন পদার্থ পড়ি না, সো আপাতত মনে নেই, বাট আমাদের বাকি যে জিনিসগুলো আছে যে এরকম বলা হয় যে নয় কোনো স্থান নয় কোনো কাল, মানে আমাদের সরাসরি বলে দিয়েছে নিউটন, মানে কোনো কিছু আপেক্ষিক নয়, সবগুলাই কি, সবগুলাই হচ্ছে
কোনো কিছু আপেক্ষিক নয় না, সবগুলোই আপেক্ষিক, এটা বুঝাইছে, ঠিক আছে? এই কথাটুকু বাদ দাও, বাদ দাও। ওকে, এবার দেখো শব্দ গমন করে, শব্দ কোন মাধ্যমে গমন করে? শব্দ কঠিন মাধ্যমে গমন করতে পারে, ওই যে দেয়ালেরও কান আছে কথাটা কিন্তু সত্যি, কারণ কি কঠিন মাধ্যমে সে গমন করতে পারে, তরল মাধ্যমে গমন করতে পারে, এবং হচ্ছে কি গ্যাসীয় মাধ্যমে তো বলতে পারি, আমি তোমাকে এখন গ্যাসীয় মাধ্যমেই বলতেছি, তো উপরের সবগুলোই সঠিক। এবার দেখো বাতাসের শব্দের গতি কত? বাতাসের শব্দের গতি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বাতাসের শব্দের গতি কত? 330 মিটার পার সেকেন্ড। ওকে, এবং এটা 25 ডিগ্রি সেলসিয়াসে হয়ে যায় কত? 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 332 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এবার দেখো কোন পদার্থ ত্বকে লাগলে শরীরের কোন পদার্থ ত্বকে লাগলে শরীরের ভিতর প্রবেশ করলে শরীরে ক্ষতি সাধন করে? সো বেনজিন ও কিন্তু হচ্ছে আমাদের শরীরে ঢুকে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। ওকে, আচ্ছা এবার দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে এমন একটা পদার্থ যেটা আসলে আমাদের ওই যে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করি, এবং এটার ক্ষেত্রে আমাদের অনেকগুলা আমরা ওই যে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে আমরা এখানে পড়েছি। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য তোমাদের একটা কথা বলেছিলাম, মনে আছে? যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে, কে বাদে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে আমাদের যে কোনো যদি হচ্ছে অপশনে যদি সি থাকে, কি থাকে? সি থাকে, তাহলে সেটা সঠিক উত্তর হবে। বাট এখানে আমাদের কোনোটার মধ্যে আর সি নাই, সো তোমরা অনেকেই ভুল করে হয়তো বা দিয়ে দিছো এই সেল, বাট এটা না। আমাদের উত্তরটা কি? এইদার হবে পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখে আমরা এরকম করে পড়তাম যে তোমার সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট, আর পটাশিয়াম কার্বনেটের ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেট। বিষয়টা বুঝছো কিনা? যে আমাদের এই যে এরকম করে পড়তাম আমরা, ঠিক আছে? যে এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি, এটাকে এটা হচ্ছে সেকেন্ডারি। সো এই প্রাইমারিটা হবে K2Cr2O7 বা পটাশিয়াম ডাইক্রোমেট। এটার বিপরীতে আমাদের সেকেন্ডারি কোনটা হবে? সেকেন্ডারি হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? এরকম করে পড়ার কারণ কি বলতো? যাতে করে হচ্ছে আমাদের জিনিসটা অনেক বেশি মানে মনে থাকার জন্য সুবিধাজনক হয়, মানে একটা আর একটার বিপরীত হিসাবে পড়তাম। আবার ধরো আমাদের সালফিউরিক অ্যাসিডের বিপরীতে আমরা কাকে পড়তাম? সোডিয়াম কার্বনেট, Na2CO3, ঠিক আছে? সো এরা দুজন হচ্ছে প্রাইমারি আর এরা হচ্ছে সেকেন্ডারি। সো এই কারণে উত্তরটা সঠিক উত্তর নাই, সো এটা বাদ, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ফুলের নিজস্বত সুগন্ধি সংগ্রহ করার পদ্ধতি কোনটি? খুবই পেইনফুল একটা প্রশ্ন, বাট আমাদের মনে রাখতে হবে যে ফুলের নিজস্বত সুগন্ধি সংগ্রহ করা হতো বাষ্পপতন পদ্ধতিতে, ঠিক আছে? আমি এই প্রশ্নটা খুবই বিরক্তকর লাগতো আমি যখন পড়তাম ক্রোমাটোগ্রাফি। সো আমার এখনও ওই ক্রোমাটোগ্রাফি হচ্ছে, খুব রিসেন্টলি আমি যে পরীক্ষা দিলাম সেখানেও হচ্ছে ক্রোমাটোগ্রাফি সম্পর্কিতই কথাবার্তা ছিল, বা একটা মানে পুরো একটা কোর্সের মূল পোর্শনই ছিল ক্রোমাটোগ্রাফি। আমি বাদই দিয়ে দিচ্ছি, না এটা পড়বো না, এটা আমার খুব পেইনফুল লাগে। সো এটা তোমরা আশা করি উত্তর করতে পারছো, গুণগত রসায়ন থেকে আসছে। এবার দেখো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? এটা যারা পারছো তারা কিন্তু খুব ইজিলি পারছো। এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। সো আমরা জানি যে ওয়াই অক্ষের বিপরীতে এক্স অক্ষ সমান সমান কি? এক্স অক্ষ বরাবরই হচ্ছে 0, ঠিক না? সো এটার বিপরীতে কি? এটার বিপরীতে এক্স অক্ষ কি? 0 না অলওয়েজ? বাট আমাদের যখন এক্স এর মান যদি 1a হয়, ধরো আমাদের এই এক্স এর মান হচ্ছে এই a, ঠিক আছে? এই পরিমাণ দূরত্ব হচ্ছে এক্স এর, এটা আর কি, এটা হচ্ছে এক্স এর মান। সো তখন আমাদের কি হবে? এটার বিপরীতে আমরা যদি একটা মানে রেখা আঁকি, তাহলে সেটা কি? আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হবে, রাইট? সো এই কারণে এক্স ইকুয়াল এ হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, তারপর আমাদের হচ্ছে অনেকক্ষণ পর আমার প্রশ্ন আসছে যে এইচআইভি রক্তের কোনটিকে আক্রমণ করে? কোনটিকে আক্রমণ করে? তাহলে এটা কি হবে? এটার উত্তরটা আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এইচআইভি আমাদের আচ্ছা, সো আমাদের রক্তের মানে এইচআইভি রক্তের আসলে কোনটিকে আমাদের আক্রমণ করে? এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে আমাদের শ্বেত রক্তকণিকা। এটা আমাকে বলতে পারবা যে এটা কেন? এটার কারণ হচ্ছে যে দাঁড়াও, আচ্ছা, সো কথাটা কীরকম হয় যে আমাদের এই যে মানে এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা আসলে কোনটিকে আক্রমণ করে? আমরা বলি না যে এটা হওয়ার মানে কি? এটার হওয়ার মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা কেন কমে? কারণ আমাদের সেই শ্বেত রক্তকণিকা, আণুবীক্ষণিক সৈনিক বা আমাদের দেহের মোবাইল ডিফেন্সিভ ইউনিট, সো এই লোকটা আসলে ঠিক কী করে? আমাদের দেহের যাবতীয় যত প্রকার রোগ আছে সেগুলোকে প্রতিরোধ করে। সো এইটা কমে যাওয়ার কারণে বা এইটা ভেঙে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু আমার দেহ আর রোগ প্রতিরোধ করতে পারে না। আমার শরীরে যে রোগী আসুক না কেন আমার দেহে বাসা বেঁধে দেয়, যে কারণে আমার হচ্ছে তখন আমি খুব সহজে আক্রমণ হই। যেমন সব থেকে বেশি আক্রমণ হই তখন হচ্ছে কি আমাদের বাইরের যে কোনো রোগ থেকে, এবং তখনই আমাদের এইডস রোগটা হয়, মানে এইডস আক্রমণ হয়, এবং আমরা এই এইচআইভির কারণে আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে এটা মানে এটা আক্রান্ত হয়ে এরপরে হচ্ছে আমাদের এইডস হয়ে যায়, ঠিক আছে? ওকে, এরপর দেখো পৃথিবীর কেন্দ্র হতে ভূপৃষ্ঠ পর্যন্ত আমাদের দূরত্ব বৃদ্ধির সাথে জি এর মান। সো এটার ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে একটা জিনিস ব্যবহার করতে পারি। আমি একটা সেকেন্ড দাঁড়াও, আমি হচ্ছে এটা একটু শিওর হই নেই। আচ্ছা, সো এটার উত্তরটা হবে মূলত আমাদের ব্যস্তানুপাতে হ্রাস পায়, ঠিক আছে? কোনো কারণে হচ্ছে এটার উত্তরটা সমানুপাতে বৃদ্ধি পায় দিয়ে দেওয়া হয়েছে, সমস্যা নেই। দেখো যে পৃথিবীর কেন্দ্র হতে ভূপৃষ্ঠ পর্যন্ত, আচ্ছা এটা কিন্তু আচ্ছা উল্টো হয়ে গেছে নাকি?
হ্যাঁ না সমানুপাতে বৃদ্ধি পায়। দেখো পৃথিবীর কেন্দ্র থেকে, এটা হচ্ছে ধরো আমাদের এটা এখন পৃথিবীর কেন্দ্র হচ্ছে এখানে নাকি, এখন এটা বলছে কি যে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব যত বৃদ্ধি পায় তত আমাদের কি হয়, ততই আমাদের জি এর মান কিন্তু আমাদের কি হয়, সমানুপাতে বৃদ্ধি পায়, সমানুপাতে কি বৃদ্ধি পায়। সো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে সাধারণত যে জিনিসটা করি যে আমাদের মানে একটা সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে যে আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে ওয়ান বাই কি, ওয়ান বাই হচ্ছে সরি জি ইজ ইকুয়াল হচ্ছে 1/r², জি ইজ ইকুয়াল হচ্ছে 1/33, জি ইজ প্রপোর্শনাল টু 1/r², ঠিক আছে। সো এই মানে এইটা হচ্ছে আমাদের মূল সূত্র, বাট এই হিসাবে আমাদের উত্তরটা হয় ব্যস্তানুপাতে হ্রাস পায়, ঠিক আছে। মানে এটা যত আস্তে আস্তে আমাদের হচ্ছে এই দূরত্ব বৃদ্ধি পায় তত হচ্ছে হ্রাস পায়, কিন্তু এটা বলছে কি পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের যখন হচ্ছে এটা দূরত্ব বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আলটিমেটলি আমার জি এর মানটা কি সমানুপাতে বৃদ্ধি পাচ্ছে। সো এটার দুইটা সূত্র, অন্য সূত্রটা আমার আপাতত মনে নাই, বাট হচ্ছে আমাদের একটা সূত্র, এটার উত্তরটা হচ্ছে অনেক সময় আমরা বলতে পারি যে এটার অনুযায়ী আমাদের উত্তরটা হবে ব্যস্তানুপাতে হ্রাস পায়, বাট আলটিমেটলি আমার উত্তরটা কি হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ, যেহেতু পৃথিবীর কেন্দ্র বলছে, কি বলছে, পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের হচ্ছে ভূপৃষ্ঠ পর্যন্ত, এ কারণে এর উত্তরটা কি হবে যে সমানুপাতে বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আমাদের ভরবেগের সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র আমরা সবাই জানি এফ ইজ ইকুয়াল এম এ, এটা নিয়ে আসলে কোনো কথা নাই, এটা জাস্ট আমরা সিম্পলি বলে দিব যে এফ ইজ ইকুয়াল কি, এফ ইজ ইকুয়াল হচ্ছে এম এ, রাইট। ওকে এরপর দেখো আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একে নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করে। সো এটার জন্য একটা সূত্র আছে না, এই যে ইউ স্কোয়ার তারপরে কি এরপরে হচ্ছে সাইন 2θ ডিভাইডেড বাই সামথিং, ঠিক আছে। সো এই যে আমাদের 2θ, সো এই যে এখানে দেখো এখানে হচ্ছে আমাদের এই যে 2θ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাইন 2θ, হ্যাঁ। সো এই সাইন 2θতে তুমি যদি হচ্ছে 45 ডিগ্রি বসাও, কত বসাও 45 ডিগ্রি, তাহলে কি হয় বলো তো, তাহলে হয় হচ্ছে 45 × 2, তার মানে কত 90 ডিগ্রি, কত ডিগ্রি 90 ডিগ্রি, আর আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান কত 1, তার মানে এইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ। তাহলে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষিপ্ত করলে একটি নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করে, অবশ্যই 45 ডিগ্রি। এবার দেখো কোনটি ঊর্ধ্বপাতিত হয়, এটা আমরা সবাই জানি, আয়োডিন কি, আয়োডিন আমাদের হচ্ছে নিশাদল, তারপরে হচ্ছে আমাদের কর্পূর, এগুলোর সাথে কি আমাদের হচ্ছে ওই যে বাসাবাড়িতে ব্যবহার করি না, কিচেনে ব্যবহার করি ওই যে ন্যাপথলিন, ওদের সাথে আমাদের আয়োডিন কি ঊর্ধ্বপাতিত হয়। আচ্ছা এরপর দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন মানে সিএফসি, ফ্রিজের মধ্যে আমরা যেটা পাই, এরা প্রত্যেকেই হচ্ছে গ্রিন হাউস গ্যাস, বাট নাইট্রোজেন এই লোকটা হচ্ছে আমাদের প্রকৃতিতে সব থেকে বেশি আছে, এ কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রোজেন। এবার দেখো কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে, একমাত্র তরল ধাতু হচ্ছে আমাদের মার্কারি। সো এই মার্কারি হচ্ছে আমাদের কি তরল অবস্থায় থাকে কক্ষ তাপমাত্রায়, এবং এটা আমরা খুব ভালো করেই দেখতে পারি যদি হচ্ছে আমরা খুব দুষ্টামি করে আমাদের যে কি বলে এটাকে থার্মোমিটার ব্যবহার করার সময় অনেকে ভেঙে ফেলি না, সো তখন কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের মার্কারিটা তরল অবস্থায় আছে, এটা কিন্তু ধাতু বাট সেটা কি তরল অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে আমাদের কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে, এটা মানে এটা দুইটা প্রশ্ন, কক্ষ তরল অবস্থায় থাকে আর তরল ধাতু, দুটোর উত্তরই হচ্ছে মার্কারি। এবার দেখো লগ 1000 মাইনাস লগ 100, এটার মানে কি, এটার মানে হচ্ছে লগ, যেহেতু হচ্ছে মাইনাস তার মানে হচ্ছে ভাগ দিব, লগ 1000 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে এটা কত 10, তার মানে কি লগ 10 এর মান কত, লগ 10 এর মান কিন্তু হচ্ছে 1, লগ 10 এর মান কত 1, তাহলে সঠিক উত্তর কত 1, ওকে। আচ্ছা এরপর আসো রেচনতন্ত্রের একক কোনটি, রেচনতন্ত্রের একক আমরা আসলে আমার হচ্ছে সবথেকে পছন্দের প্রশ্ন, যেহেতু আমার প্রশ্ন, রেচনতন্ত্র মানে কি, অর্থাৎ কিডনি মানে কি, বৃক্ক মানে কি, বৃক্ক মানে হচ্ছে আমাদের বৃক্কের একক বা কার্যকরী একক নেফ্রন। আচ্ছা এরপর দেখো অন্ধকারে ছবি তুলতে ক্যামেরায় ব্যবহৃত হয় অবলোহিত রশ্মি বা আইআর রশ্মি, অবলোহিত রশ্মি বা কি আইআর রশ্মি, ইনফ্রারেড রে ব্যবহার করা হয়, এবং এটা তুমি হচ্ছে মানে ভালো দেখতে পাও কোথায় মনে আছে, মানে ব্যাপারটা কি ওই যে আমরা কি বলা যেতে পারে যে আমাদের ইসের মধ্যে ওই যে রিমোটের মধ্যে কিন্তু হচ্ছে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়, রাইট। ওকে এবার দেখো কাজের একক কোনটি, এটা আসলে আমাদের উত্তর করার জন্য খুব একটা বেশি সময় নষ্ট করা উচিত না, আমরা সবাই জানি কাজের একক কি জুল, ওকে। আচ্ছা এরপর দেখো যে একজন সাইকেল আরোহী 2 ঘন্টায় যদি 20 কিলোমিটার ভ্রমণ করে তাহলে তার গতি কত। সো এটার ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে যে কি 2 ঘন্টায় 20 কিলোমিটার ভ্রমণ করে, তার মানে তার গতি কি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই কি বাই হচ্ছে সময়। এখন আমাদের এই যে দূরত্ব বাই সময় আছে, এই দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, আর আমাদের হচ্ছে এই মানে আওয়ার কত, মানে হচ্ছে এখানে সময় কত, সময় হচ্ছে 2 ঘন্টা, তো এটা হচ্ছে 2 আওয়ার। সো এটার উত্তরটা কি হওয়ার কথা 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার, বাট আমাদের এখানে আনফর্চুনেটলি ভুল আকারে দেওয়া আছে 10 কিলোমিটার পার সেকেন্ড, সো এই কারণে এটার কোনোটাই উত্তর হবে না, উত্তর হবে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। সো এটা কিন্তু তোমাদের ভুল ছিল। সো তোমরা যদি কেউ দাগায় ফেলো একটা প্রশ্ন করতে পারো যে আমি তো হচ্ছে ভাই দাগায় ফেলছি, তো আমাদের এখন কি হবে, তুমি যদি না দাগাও তাহলে তুমি নাম্বার পেতে, আর যদি তুমি মানে দাগায় ফেলো তাহলে তুমি নাম্বার পাবে না, সহজ হিসাব, ঠিক আছে। ওকে তারপর দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত, পটাশিয়াম আমরা জানি যে আমাদের আর্গন হচ্ছে 18, আমাদের পটাশিয়াম কি
পটাশিয়াম হচ্ছে কত, পটাশিয়াম কত, পটাশিয়াম হচ্ছে আমাদের 19, মনে আছে যে পটাশিয়ামের কত পারমাণবিক সংখ্যা, এবং পটাশিয়াম পারমাণবিক সংখ্যার কারণেই আর্গনের পর আসছে। যদি হচ্ছে এটা কোনো কারণে আমাদের মানে পারমাণবিক ভর অনুযায়ী হতো তাহলে কিন্তু পটাশিয়াম আগে যেত, কারণ পটাশিয়ামের কত 39 পারমাণবিক ভর। যাই হোক, সো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19। তারপর হচ্ছে সমুদ্রের পানিতে সর্বাধিক পরিমাণ যে রাসায়নিক পদার্থ থাকে, অবশ্যই সমুদ্রের পানি লবণাক্ত, সোডিয়াম ক্লোরাইডই থাকবে। মানবদের রক্তের পিএইচ কত, মানবদের রক্তের পিএইচ আমি তোমাদেরকে অনেক করে পড়াইছিলাম যে রক্তের দুইটা পোর্শন বলছিলাম না, যে রক্তের হচ্ছে সম্পূর্ণ রক্ত, সরি তিনটা পোর্শন বলছি, যে রক্ত সম্পর্কিত যে তথ্যগুলো আছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের হৃৎপিণ্ড সম্পর্কিত তথ্যগুলো, এবং সবার শেষে হচ্ছে হৃৎপিণ্ডের যে রোগগুলো আছে। সো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম পোর্শন থেকে প্রশ্ন চলে আসছে, ওই যে সবগুলো বলছিলাম, রক্তের পিএইচ, রক্তের মানে ওজন, তারপরে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, তারপরে হচ্ছে রক্তের কি বলে স্বাদ, তারপরে হচ্ছে ইত্যাদি সবগুলোই আমরা বলছিলাম। সো এটার মধ্যে আমাদেরকে চলে আসছে 7.4। ওকে, এটা আমরা কিভাবে বললাম যে 7.35 থেকে 7.35 থেকে আমাদের হচ্ছে 7.45, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, আর 7.4 কি, এটা হচ্ছে আমাদের গড়। এরপর দেখো 20 - 10 এবং হচ্ছে তোমার 50, এটার গড় কত? সো আমরা জাস্ট কি করব, 20 - 10 তারপর কি প্লাস 50, এটার মানে কি, এটার মানে হচ্ছে 50 আর 20 70, -10 মানে হচ্ছে 60, 60 ডিভাইডেড বাই কত 3, তার মানে কত 20, কত 20, তাহলে উত্তর কত 20। এবার দেখো রাতকানা রোগের জন্য রাতকানা নিম্নের কোন উপাদানটির অভাবে হয়ে থাকে, আমরা অসংখ্যবার পড়ছি, এটা আমরা সবাই জানি, যেটা কি, এটা হচ্ছে আমাদের ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়ে থাকে। এবার দেখো অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে, অ্যাম্পিয়ার আওয়ার, অ্যাম্পিয়ার আওয়ার, এটা কিভাবে জানলে, অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে, এই অ্যাম্পিয়ার আওয়ার এটা আসলে আমাদের কিসের একক, এটা সম্ভবত হচ্ছে এএমপিএইচ লেখা হয় নাকি, এএমপিএইচ এভাবে লেখা হয়। সো এটা আসলে কিসের, বোঝাই যাচ্ছে যে আমাদের তড়িৎ প্রবাহ, এটা কি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক। অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক, তড়িৎ প্রবাহের একক, ঠিক আছে, তড়িৎ হচ্ছে অ্যাম্পিয়ার, আর প্রবাহটা আসলে কত, মানে প্রতি ঘন্টায় কতটুকু হচ্ছে, এই হিসাবে তড়িৎ প্রবাহ হচ্ছে কি আমাদের মানে অ্যাম্পিয়ার ঘন্টা আমাদের তড়িৎ প্রবাহের একক। ওকে, সো আমরা হচ্ছে দীর্ঘ সময় এই ক্লাসটা করলাম, ক্লাস না মানে হচ্ছে আমরা সলভ করলাম, এবং এখানে হয়তো আমার কোনো টপিকে হচ্ছে হয়তো বা একটু ভুল টুল হয়ে গিয়েছে, আশা করি না, মানে হচ্ছে হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু আমি এটা খুব একটা বেশি প্র্যাকটিসে নাই, বাট তাও হচ্ছে আমি চেষ্টা করছি একটু ইনস্ট্যান্ট তোমাদের যতটুকু বলা যায়। আশা করি তোমরা হচ্ছে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর যদি ভুল না থাকে তাহলে তো বলবাই যে ভাইয়া হ্যাঁ সবগুলো হয়েছে, আর তোমাদের যে ভুলগুলো গেছে সেটা হচ্ছে কমেন্টে জানিয়ে দিও, এবং প্রশ্ন দুইটা করেছি সেগুলো হচ্ছে একটু এখানে বলে দিও। ওকে, সো তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। এই পিডিএফটা তোমরা পাবা আমাদের টেলিগ্রামে, আমাদের অ্যাপে, এবং আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, সব জায়গায় পেয়ে যাবা। আশা করি তোমরা হচ্ছে আরেকবার এটাকে মিলিয়ে নিবা। আসসালামু আলাইকুম।